গুড মর্নিং ফ্রম আনিনি। তো এই মুহূর্তে আমরা আছি কাজী লজে। তো এই লজে আসার মেন কারণ হচ্ছে যে এখানে হচ্ছে সার্ভিস, এখানে সত্যি কথা বলতে সার্ভিস খুবই ভালো। সামনেই আছে কিচেন, আপনি যেটা অর্ডার করবেন চিকেন, মাছ, সবজি সবই পেয়ে যাবেন। রেটটা একটু হাই, তবে এখান থেকে মার্কেটের দিকে গেলে রেটটা একটু কম হবে, সেটা ব্যাপার নয়। সারাদিন রাইড করে আসার পরে আর গায়ে এনার্জিও থাকে না মার্কেটে যে খাবো। যাই হোক, আজকে আমাদের যেটা হচ্ছে রুট প্ল্যান, সেই রুট প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে যাব রোয়িং হয়ে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডং ভ্যালি। তো আজকে আপাতত সকালবেলা খুব সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে আমরা পূর্ব আকাশে উদীয়মান সূর্যের আভাস পাচ্ছি। এখন বাজছে 5:30, কিন্তু এখনই আপনি যদি দেখেন যে চারিদিকে শুধুমাত্র যে সূর্যের আলো হয়ে গেছে, কিন্তু আমাদের ওখানে 5:30 সময় এতটা আলো হয় না। তার কারণ হচ্ছে এদিকে নর্থ ইস্টে একটু সকালটা তাড়াতাড়ি হয়, সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়, 4:30 বেজে গেলেই সন্ধ্যে হয়ে যায়। যাই হোক, মোটামুটি এই কাজী লজের এগুলো হচ্ছে সব 2 বেড, আর এদিকে আছে 4 বেড। 2 বেডে থাকার জন্য 1000, আর 4 বেডে থাকার জন্য 1500। আর এখানে যদি রুটি আর খেতে যান, রুটি 20 টাকা পিস, সবজি ভাত 150 টাকা, চিকেন নিলে 300 টাকা প্লেট, এরকম করে সব আছে, খেতে পারেন। আমাদের মোটামুটি সমস্ত কিছু ব্যাগ রেডি হয়েই গেছে। আমরা 6টার সময় আমাদের জার্নি স্টার্ট করে দেব। মহাদেবকে স্মরণ করে আজকে আমাদের যাত্রা শুরু করলাম। তো আজকে আমাদের সঙ্গে মনে হচ্ছে আকাশ আমাদের সাথ দিচ্ছে। যাই হোক, রোদ ঝলমলে আকাশের রোদের সঙ্গে আমরা আমাদের যাত্রা আজকের মতো শুরু করলাম। আমরা এখন বেরিয়ে চলেছি কাজী লজের থেকে রোয়িং হয়ে একদম তেজুর উদ্দেশ্যে। তবে জানি না যে কতটা যেতে পারবো, যদি এরকম খোলামেলা আকাশ থাকে তো আমরা পৌঁছে যেতে পারবো। আর আমার দুই ধারে দেখতেই পাচ্ছেন এগুলো সব নতুন এখানে হোমস্টে বা লজ তৈরি হচ্ছে। তো এখানে ট্যুরিস্টের খুব একটা আনাগোনা নেই বলে সেভাবে লজ বা হোমস্টে এখনও গড়ে ওঠেনি, তবে ট্যুরিস্টদের আনাগোনা বেড়েছে। এবারে হোটেলে এইসব থাকার জায়গাও আরও বাড়তে থাকবে। সামনেই আনিনি রোয়িং যে মেন রোড, ন্যাশনাল হাইওয়ে 313, আর এই 313 থেকে ডান দিকে উপর দিকে কাজী লজের দিকে উঠে যেতে হবে। তবে এখানে বোর্ড দেওয়া আছে, এই বোর্ড থেকে আপনি উপর দিকে যেতে পারবেন। রোড কন্ডিশনও একদম ঝাঁ চকচকে রোড, এখন দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে ইটালিং 48 কিলোমিটার দেখাচ্ছে। তো ইটালিংয়ে যে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করব, চলুন যাওয়া যাক। সামনেই দেখতে পাচ্ছ আনিনি লেখা সেই বোর্ড, আই লাভ আনিনি, যেটা ইনস্টাগ্রাম রিলে খুবই এখন ফেমাস হয়েছে। সামনের এই গাড়িগুলো থেকে কিন্তু খুব সাবধান, এরা যখন ডাউন স্লোপে নামে এত স্পিডে নামছে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, কালো ধোঁয়া উড়িয়ে গায়ে ছুটছে একদম। ধারে আমরা একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছি। যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন এইটা দিয়ে প্রচণ্ড পরিমাণে জল পড়ছিল, এইগুলো দিয়ে, এইটা দিয়ে। আর এই গোটা রাস্তা জুড়ে প্রচুর পরিমাণে এরকম বড় বড় পাথর পুরো পড়েছিল, কারণ বৃষ্টির কারণে মানে পাথরে যেরকম পড়ে আছে এখন, পাথরের গোড়া থেকে মাটি আলগা হয়ে গেছে, আর উপর থেকে ঠক ঠাক করে পাথর পড়ছে। আসার দিনে এত ভয় লাগছিল যে যদি একটা বাই চান্স ছোট্ট রকমের পাথরও যদি, দেখুন কত পড়েছে, দেখুন মতন করে এটা ভেঙে পড়েছে। ও বাড়ি তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে, বিল্ডিং এরিয়া আছে। একটা পাথর যদি ছোট একটা পড়ে না, পুরো গুলির মতন স্পিডে এসে পড়বে। যাই হোক, সূর্যের আলোটা পড়ে আর গ্রিনারি যেন ডেনসিটিটা আরও বাড়িয়ে দিয়েছে। আর সামনে একটা জনপদ আমরা দেখতে পাচ্ছি। তো আমার গ্রুপ থেকে সবাই এখানে হালকা করে চা খাই কিনা জানি না। আমরা এখন ইটালিনে আছি। তো আমরা প্রায় 45 কিলোমিটারের উপরে চলে এসেছি আনিনি থেকে। তো আমরা খানিকটা ব্রেকফাস্ট করে নিচ্ছি, ম্যাগি বলেছি, আর হচ্ছে এখানে চা বলেছি। তো খেয়ে দিয়ে আমরা আবার এই রোদে একটু গাটাকে সেঁকে নিয়ে এরপরে আমরা আবার চলে যাব। কিন্তু এখানে একটা লোকাল আমরা খাবার খেলাম, সবজি, সেইটা দেখাচ্ছি। এইটা
তেঁতুলের মতো। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো তেঁতুল, কিন্তু না, এগুলোকে হচ্ছে বিনসেরই একটা আর্লি স্টেজ, কি আদি বলছে এটাকে। এভাবে এটাকে ছাড়াতে হবে, ছাড়িয়ে মানে এটাকে সেদ্ধ করেছে, শুধু জলে সেদ্ধ করে খাচ্ছে। খুবই সুন্দর, একটা পুষ্টি মানে শরীরের ক্ষেত্রে। এখানে সবাই খাচ্ছে বসে বসে, আমার দিকেও অফার করলো যে তোমরা এখান থেকে বসে খেতে পারো। তো আমরাও অনেকটা খেয়েছি। যাই হোক, এবারে ম্যাগি আর চা এসে গেছে, এবার খেয়ে দিয়ে আমরা আগে থেকে এখানে আমরা হালকা করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সত্যি কথা বলতে মনে খুবই আনন্দ, তার কারণ হচ্ছে এই সূর্যের আলো দেখে। আমরা নর্থ ইস্টে এসে আসা থেকে আমরা সূর্য দেখা পাইনি। ট্রেনে আসছি তাতেও মেঘ বৃষ্টি, মেঘ বৃষ্টি। এখানেও এসছি মেঘ বৃষ্টি, কুয়াশা। নাগাল্যান্ডের স্টেট লোগো কিন্তু এই মিথুনের সিং। এটা হচ্ছে মিথুন, এটা হচ্ছে এখানেই পাওয়া যায়। এটা একটা গরুরই একটা সম্প্রদায়। থেকে ধসটা নিয়েছে পুরো একদম বড় বড় পাথরের চাই সবাই মাটি ফাটি যা ছিল গড়িয়ে এসেছে। এটা একদম রিসেন্ট ল্যান্ডস্লাইড, দেখতেই পাচ্ছেন। একটাই মাত্র গাড়ির চাকা গিয়েছে, পুরো এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। এইসব জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাওয়াটাই সেফ হবে। ধসের কারণে মাঝে মাঝে এরকম ছোটোখাটো স্প্যাচ আপনাদের পড়বে, তো রাস্তাটাকে খেয়ে নিয়ে নিচে চলে গেছে। যাই হোক, পাহাড়ে এটা একটা কমন ব্যাপার ধসটা, যে পুরোটাই যে ভালো রোড এরকম পেতেই হবে তার কোনো মানে নেই। পাহাড় মানেই আমাদের মতন তো ওয়েল কানেক্টেড না যে সব কিছু হাতের সামনে পাওয়া যাবে। সব কিছুই হবে আবার ধীরে ধীরে আস্তে আস্তে। তো এখান থেকে দেখতে পাচ্ছি রোয়িং 118, মুল্লি 31। মুল্লিতে গিয়ে আমরা টিফিন করব। মুল্লি থেকে 30 কিলোমিটার আগে, প্রায় 10-15 কিলোমিটার এরকম একটা খারাপ প্যাচ আছে, সেটার মধ্যে দিয়ে আমার দিকে যেতে হবে। এখানে তো ডবল দিয়ে যাচ্ছে, দেখুন। ওদের এটা রোজের যাতায়াতের, ওই জন্য ওদের কাছে এটা নর্মাল ব্যাপার। তবে আমাদের কাছে এটা খুবই টাফের। পরশু দিনে যখন আসছিলাম এই রোডটা ভাই কি ছিল, সাইডটাই চলে যায়, দিকটা একদম খাড়া, একদম স্লিপ করি একবারে নিচে নদীতে গিয়ে পড়বো একবারে। এদিকে পড়লেও নাই, রাস্তার মধ্যেই রয়ে যাব। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, আস্তে 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 আস্তে। এবার শুরু হয়ে গেল সে একদমই ন্যারো রোড। এইটুকু রোডের মধ্যে আপনাকে পাস দিতে হবে। এই রোডটা কিন্তু মানে খুবই ডেঞ্জারাস রোড। এর আগে আমরা অনেক চালিয়েছি, অনেক জায়গাতেই অফবিটে গেছি, কিন্তু এত ন্যারো রোডের মধ্যে আস্তে আস্তে আমরা কুয়ার মধ্যে ঢুকে যাচ্ছি। জানো, দুদিকে দুটো পাহাড়কে কেটে মাঝখান দিয়ে 5 বরাবর রাস্তা করে দিয়েছে একদম। সামনেই ঝর্ণার জল পড়ছে। ও আগে আবার রাস্তাটা পুরো ধসে গিয়েছে। ও তেরি তো, ওয়াও। ইথিন ব্রিজ, এই ব্রিজটার পর থেকে
একবারই সিঙ্গেল রোড শুরু হয়ে যাবে, খুবই ন্যারো। আর এটা পেছন দিকে মানে রোয়িং থেকে আসার সময় যদি এই ব্রিজটা ক্রস করার পর থেকে একটা খারাপ স্প্যাচ পড়বে, তারপর থেকে শুরু হয়ে যাবে একদম হাইওয়ে। আর এই ব্রিজটার পর থেকে একদম রোয়িং পর্যন্ত এরকম সিঙ্গেল সরু লেন হয়ে আমার দিকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন কি ন্যারো রোড, মানে একখানা ওই পাশ থেকে গাড়ি আসলে আমাদের আর যাওয়ার মতন কোনো রকম রাস্তা নেই। যাই হোক, সাবধানে আমার দিকে পাস দিতে হবে। এখানে অনেক হোমস্টে দেখতে পাচ্ছি, তবে এখানে কোনো একটা হোমস্টে খোলা দেখছি না। তবে এখানে থাকতে হলে কার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার অবশ্য লেখা আছে। মোটামুটি আমরা অর্ধেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি, যে এই সময় আমরা হুনলি চেকপোস্টে ক্রস করছি। তবে এখানে যে হোমকাম একটা স্টোর আছে, কিছু হালকা ফুলকা খাবার এখানে পাওয়া যায় কিনা দেখা যাক, না হলে আমরা আগের দিকে আবার এগিয়ে যাব। এই হচ্ছে হুনলি চেকপোস্ট, আর এরই বিপরীত দিকে ঠিক এইটাতে আমরা যাওয়ার দিনে ঠান্ডায় ভিজে ভিজে এখানে হাত সেঁকে চা আর ডিম খেয়ে গেছিলাম। তো আজকে আমরা ভিতরে যাবো, যে দেখা যাক কিছু পাওয়া যায় কি। এখন হচ্ছে সময় 11:45 বেজেছে। আমরা 6:45 সময় আনিনি থেকে বেরিয়েছিলাম। তো রাস্তা মোটামুটি ভালো ছিল বলে খুব তাড়াতাড়ি চলে এসেছি, ওয়েদারও ভালো। তো রাস্তাতে আমরা কখনো ভাবিনি যে আমরা এই হুনলিতে এসে ভাত পাবো। তো এখানে আমরা যাওয়ার দিনে খেয়ে গিয়েছিলাম, তো আজকে এসে বলতে ভাত আমাদেরকে করে দিয়েছে। ভাত, ডাল আর আলু ভাজা নিয়েছে, আর পাঁপড় দিয়েছে, 150 টাকা প্লেট নিয়েছে, আর ডিম ভাজা আমরা আলাদা এক্সট্রা করে বলেছি। তো এখান থেকে ভাত খেয়ে দিয়ে আমরা রোয়িং হয়ে তেজুর দিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো পরে আরও কথাবার্তা হতে থাকে। সময় আমি আছি হুনলিতে। রোয়িং থেকে আনিনি যাওয়ার পথে হুনলি বলা চলে প্রায় মিডিল পয়েন্ট। যে সমস্ত ট্রাভেলাররা আনিনির উদ্দেশ্যে রওনা দেবেন, রোয়িং থেকে প্রায় 238 কিলোমিটারের মতন রাস্তা, এবং রাস্তা অর্ধেকটা মানে হুনলি থেকে আরও 20 কিলোমিটার পর্যন্ত একদম ন্যারো রোড। তারপরে 20 কিলোমিটারের পর থেকে একদম হাইওয়ে শুরু হচ্ছে। কিন্তু যারা তেজু ফেজু বা ওই দূর থেকে আসবে, যে পুরো রোডটা একদিনে কভার করতে পারবে না, তাদের জন্য এই একমাত্র থাকার জায়গা আছে এই হুনলিতে। তাই হুনলিতে যদি আপনারা থাকেন, তো এখানে দেখতে পাচ্ছি হোটেল লেখা আছে, সামনে যে হোটেল দিয়ে আরও চিহ্ন দেওয়া আছে, এইটা ওই যে সামনেই হোটেল। এখানে থাকার বা খাবার সেটা কী জন্য জানি না, তবে এখানে আইবি আছে, উপরে আইবিতে গিয়েও থাকতে পারেন, বা এখান থেকে একটু আগিয়ে গিয়ে আর একটাও আইবি আছে, সে আইবিতে থাকতে পারেন। এরপরে কিন্তু থাকার আর কোনো রকমের জায়গা নেই। আর এই পথে আসলে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, যে এখানে ভারী খাবার, ভাত, রুটি এই সমস্ত কিছু পাবেন না। পাবেন শুধু চা, ডিম ভাজা আর হচ্ছে ম্যাগি। এই কয়েকটা মানে টিফিন করার মতন খাবার এখানে পাবেন। তাই যে সমস্ত ট্যুরিস্টরা আসবেন, সেই মতো যে খাবারের কোনো ইয়ে নেই, থাকবার জায়গা নেই, এবং রাস্তার কন্ডিশনও যে অর্ধেকটা পর্যন্ত ভালো, অর্ধেক থেকে ভালো খারাপ, একদম অর্ধেকটা খারাপ। সেই মতন আপনারা টাইম মতো রোয়িং থেকে বা তেজু থেকে বা আনিনি থেকে ব্যাক করার সময় সেই মতন হাতে টাইম নিয়ে অবশ্যই বেরাবেন। পুরো রাস্তাটা এখান থেকে 238 কিলোমিটার রাস্তা, মানে এরকম মানে দুর্গম জায়গা দিয়ে, তো একটা চাপেরই ব্যাপার আছে। তাই সময় করে আপনারা বেরোবেন। আর একটা নতুন ইনফরমেশান দিয়ে রাখি, যে সমস্ত বাইকার্সরা এদিকে বাইক রাইড করতে আসে তাদের জন্য ভালো খবর, যে যারা রোয়িং হয়ে একদম আনিনি যায়, আনিনি হয়ে একটাই এদিকে মেন সমস্যা, যেই রাস্তা দিয়ে আপনি যাবেন সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করতে হবে। এইটা এখানে একটা বোরিং সিস্টেম। যেমন আমরা হিমাচলে বা লাদাখ সাইডে কি দেখি, যে একটা সার্কিট আমরা পূরণ করি, কিন্তু এখানে সার্কিট নেই। যে কোনো ডেস্টিনেশনে যেতে হলে একবার সোজা যাও, আবার সোজা ব্যাক করে একবার মেন স্টেশনে এসো। আর একটা যেটা, যে হাউলিং থেকে হুনলি থেকে হাউলিং যাওয়ার রাস্তা, মানে ডং ভ্যালি, কিবি 2 এইদিকে যাওয়ার জন্য বর্তমানে বিআরও একটা নতুন রাস্তা করছে। সামনেই পাহাড়কে কেটে কেটে ঠক করে কাটছে, সেই রাস্তা তৈরি হচ্ছে। জানি না কবে তৈরি হবে, যখন তৈরি হবে এদিক দিয়ে একদম ডং ভ্যালি যাওয়ার জন্য শর্টকাটাটা রাস্তা হয়ে যাবে। তো আমরা এখানে জিজ্ঞেস করলাম, বললো আগে রাস্তা কাটা চলছে, তোমরা যেতে পারবে না, একটুখানি যেতে পারবে। আর
আর এর আগে এগোতে পারবে না। এই সময় আমরা এই রুটের সবথেকে উচ্চতম পাস আমরা মায়োডিয়া পাস ক্রস করতে চলেছি এবং যাবার দিনে আমরা এই জায়গাতে কী রকমের যে অসুবিধায় পড়েছিলাম সেইটা বলার মতন নয়। সেই ভিডিও না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন। তবে আজকে থ্যাঙ্কস টু বিআরও আর থ্যাঙ্কস টু গড যে আমরা এরকম খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খোলামেলা আকাশের নিচে আমরা এই মায়োডিয়া পাস ক্রস করছি। যে কোনো পাশেই আপনি যখন বাইক রাইড করবেন দেখবেন যে সবই দুর্গম এবং দুর্বিষহভাবে পাসগুলো হয়ে থাকে সাধারণত এত উচ্চতায় হওয়ার জন্য। যাই হোক, আজকে মহাদেবের কৃপায় যে সামনে মহাদেবের মন্দির, অবশ্যই এই সমস্ত জায়গা ক্রস করতে গেলে মহাদেবকে আপনাকে স্মরণ করতেই হবে। তো যাই হোক, আমরা এসে উপস্থিত হয়েছি। সেদিনে যাওয়ার সময় ছবি তুলতে পারিনি, আজকে আমরা দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করে আবার আমরা নিচের দিকে এগিয়ে যাব। তো চলুন আপাতত এখানে আমরা এই পারিপার্শ্বিক দৃশ্য দেখি, তার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন। এই হচ্ছে মায়োডিয়া পাসের বোর্ড, 8711 ফিট উচ্চতায় এই সময় আমরা বিলং করছি। আমরা যে অপরূপ বিউটিটা দেখছি সেটা কিন্তু সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না। এইটা দেখার জন্য আপনাকে আসতে হবে এই ব্রহ্মপুত্র ভ্যালিতে। মানে উপর থেকে অরুণাচলের যত জলধারা একদম মানস সরোবর হয়ে নেমে এসেছে, একদম দিবাং নাম হয়ে অরুণাচলে আসামে এসে যেটা ব্রহ্মপুত্র নাম হচ্ছে, সেই ব্রহ্মপুত্র ভ্যালি আমরা এই সময় এখানে দেখছি। এই ভ্যালির যে কি অপরূপ বিউটি, সেই বিউটি দেখতে হলে আপনাকে রোয়িং থেকে প্রায় 15 কিলোমিটার উপরের দিকে হিলের দিকে আসতে হবে। সেই জলধারার যদি রেখাগুলো দেখেন, অজস্র রেখা, মানে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, মানে অসংখ্য, গোনা যাবে না এত জলধারা এখান থেকে বয়ে চলেছে। এবং তার উপরে যে সূর্যের আলোটা পেরিয়ে যে একটা সোনালি একটা চরের মতন একটা মানে রেখা ঠিকরে উঠছে, অপরূপ লাগছে সত্যি, মানে অকল্পনীয়। দাদা, তোমার কি মনে হচ্ছে এই দেখা দেখে? দেখে মনে হচ্ছে ব্রহ্মপুত্র সত্যি ব্রহ্মার আশীর্বাদ দিয়ে স্বর্গ থেকে, আকাশ থেকে নেমেছে নদীটা, মেঘের সঙ্গে জলধারা একসঙ্গে মিশে গেছে। এখান থেকে নেমে এসে একটা রেখা ওই দিকে, একটা রেখা এই ভাবে, রেখাটা সত্যি একটা অপরূপ লাগছে, অপরূপ লাগছে। এর আগে আমরা এইরকম এত সুন্দর, মানে এটা আমাদের জীবনে একটা প্রাপ্তি। অনেক কিছুই আমরা এই নর্থ ইস্টে এসে পেয়েছি যেগুলো মানে ন্যাচারাল, মানে একদম ন্যাচারাল, সেরকম একটা জিনিস আমরা এখানে আজকে দেখতে পেলাম। সত্যি মন ভরে গেল। আমরা এখানে আস্তে আস্তে মানে আনিনি থেকে এই ভিউ দেখার জন্য মেনলি এই একটা পাশে একটা মানে ক্যাফেটেরিয়ার মতন আছে, এই ক্যাফেটেরিয়াটা মনি ভাই একটু খেয়ে নিল কোল্ড ড্রিঙ্কস, আমরা একটু আমরা চা লাভার তো, আর একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছি, খেয়ে দিয়ে আমরা আগের দিকে এগিয়ে যাব। যাই হোক, সন্ধে নামার আগে আমরা রোয়িংয়ে এসে উপস্থিত হয়েছি। এখন হচ্ছে সময় 6:30 বাজছে। এই মুহূর্তে আমরা তেজুতে এসে উপস্থিত হয়েছি। তো রাস্তা মোটামুটি পরিষ্কার ছিল, খারাপ ছিল না। তেজুতে একটু ভিড়ভাড়টা আছে, টাউনশিপ, সেটা তো হওয়া স্বাভাবিক। তো আমরা এখন হোটেল খুঁজতে একটা হোটেলের সামনে এসেছি, রোডের সাইডেই। তো অভিজিৎ গেছে তো রুম দেখার জন্য, রুম আছে নাকি দেখি, তা না হলে আবার অন্য রুম আমার দিকে দেখতে হবে। এই হচ্ছে হোটেল, দেখাচ্ছি। একদম মেন রোডের ধারে হোটেল টাবোকা। নিচে কোনো রুম নেই, রুম উপরে দিয়েছে। তবে মোটামুটি হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। আর রুমের জন্য চার্জ নিয়েছে 2000 টাকা। একবারে লম্বা রুম দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমরা আজকে পরিষ্কার হয়ে স্নান টান করে নিচে খেতে যাব। তবে খুব টায়ার্ড আজকে, তো পরে কথা হবে। চলুন এখন ফ্রেশ হওয়া যাক। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, একদম ঝাঁ চকচকে। প্রায় 550 মতন মটন আছে, সেই মটন খেয়ে আর সামনেই আমাদের হোটেল, ওই হোটেলে আমরা গিয়ে রয়ে যাব। তো ভাত আর রুটি বলেছে। 1200 মতন হান্ডি, হাফ 650, ফিশ কারি 140 ফুল। চারটে প্লেটই আছে, ভাগ করে দাও করে। 4টে প্লেটে ভাগ করে। তো সারাদিনের যদি আমরা যাত্রার একটু সামারি মেমোরাইজ করে নিই, তাহলে দেখব আমরা আনিনিতে সকাল 6:45 বাইক ছেড়েছিলাম।
দিয়ে আস্তে 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 আমরা এখানে পৌঁছেছি 5:30টার সময়। তো আনিনি থেকে যখন বেরোই ওয়েদার কন্ডিশান খুবই ভালো ছিল। তো প্রায় আনিনি থেকে অর্ধেকটা পর্যন্ত রাস্তা একদম এ ক্লাস কোয়ালিটির রাস্তা। মাঝখানটায় 10-15 কিলোমিটার রাস্তা খারাপ ধসের কারণে, বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে, সেই জন্য ধসের কারণে হচ্ছে একটু রাস্তা খারাপ। তবে ওইটাকে আমরা খারাপ বলবো না, পাহাড়ি রাস্তা এরকম বর্ষাকালে ধস হতেই পারে। অল ওভার রাস্তার কোয়ালিটি সত্যিই ভালো। আর রোয়িং থেকে অর্ধেকটা পর্যন্ত প্রায় 80 কিলোমিটার মতন এখনও রাস্তা খুবই ন্যারো মানে খুবই ন্যারো। ওইটুকু রাস্তার মধ্যে বড় ট্রাক, মারুতি গাড়ি, বাইক সমস্ত কিছু যাচ্ছে। তো ওইটুকু রাস্তা দিয়ে সাইড দিতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্যেই যখন এই দিক রোয়িং থেকে উপরের দিকে যাবেন তো এই ন্যারো রাস্তাতে একটু দেখে ড্রাইভ করে নেওয়াটাই ভালো হবে, না হলে বড় দুর্ঘটনার মুখে আপনাকে পড়তে হবে। আর হচ্ছে পুরো রাস্তাটায় থাকার সেভাবে কোনো জায়গা, শুধুমাত্র হুল্লিতেই কয়েকটা থাকার জায়গা, মানে দুটো আইভি আর 2-1টা হোমস্টে দেখলাম আছে। হুল্লি থেকে আরও 10 কিলোমিটার এগিয়ে গিয়েও 5 কিলোমিটার 10 কিলোমিটার মধ্যে 2-3টে হোমস্টে লেখা আছে দেখলাম, কিন্তু ওইগুলোতে কোনো লোককে দেখতে পেলাম না যে কার মারফত থাকবো বা কে রুম দিবে দেখতে পেলাম না। হয়তো ওইটা উইন্টারে ওই হোমস্টেগুলো খুলে, মনসুন সিজনে বন্ধ থাকে, যাই হোক জানি না। তো আপনারা যদি এখান থেকে বেরোন তো সময় হাতে নিয়ে অবশ্যই বেরোবেন, যেমন রোয়িং থেকে যেয়ে একদম আপনারা আনিনি পর্যন্ত পৌঁছাতে পারেন। খাবার কথা যদি বলি, পুরো রাস্তাতে খাবার কোনো অসুবিধা নেই, যদি আপনি ম্যাগি, চা, ডিম ভাজা খেয়ে সারাদিন কাটাতে পারেন তাহলে আপনি গোটা রাস্তাতেই ছোট ছোট যে কাবিলাগুলো মানে রিমোট ভিলেজগুলো আছে সেই রিমোট ভিলেজগুলোতে দোকান আছে, কিন্তু ভারী খাবার নাও পেতে পারেন। কিন্তু হুল্লির পুলিশ স্টেশনের ঠিক অপোজিটেই যে একটা মানে ছোট্ট টাইপের হোটেল আছে, ওখানে আপনি খাবার পেতে পারেন। বা মায়োডিয়া পাস পেরিয়ে গিয়ে 5 কিলোমিটার পেরিয়ে গিয়ে বড় বড় রেস্টুরেন্ট, ওখানে ভাতের আর ছবি দেওয়া আছে, হয়তো পাওয়া যেতে পারে, সেটা আমরা জানি না। তো খাবারের এই ব্যাপার। আর খাবারের রেট যে বিরাট কিছু সেরকম নয়, কিন্তু আনিনিতে যে হোমস্টেতে থাকবেন হোমস্টেতে একটু খাওয়ার রেটটা বেশি, কিন্তু যদি মার্কেটে বেরোতে পারেন অনেক খাবার দোকান আছে দেখলাম, সেখানে গিয়ে খেতে পারেন। তো আজকে আমরা চলে এসেছি তেজু। এই তেজুতে আমরা আজকে নাইট স্টে করছি, একদম মেন রাস্তার ধারেই। যে রুমটা নিয়েছি 2000 টাকা বলছিল, 1700 টাকা নিয়েছে, আমরা 4 জন আছি। তো এখান থেকে কালকে আমাদের যাত্রা হচ্ছে ডং ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবো। তো কালকে আমাদের ব্লগে পরবর্তী কথাবার্তা হতে থাকবে। তো আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।